পুজোর আমেজ কাটতে কাটতে আমবাঙালির মন পাহাড়ের গান গেয়ে উঠবে। ফলে যাওয়ার জায়গা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এবার মানুষের পাহাড়ের মন গাওয়া মানেই হলো নর্থ বেঙ্গল বা এরকম। তা আমরা তো নর্থ বেঙ্গল যাইনি, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই গেছি সান্দাকফু। এবার সান্দাকফুটা ওয়েস্ট বেঙ্গল নেপালের সীমান্তে, তাই সেইভাবেই আমরা আমাদের সেই ঘোরার জায়গাটা প্ল্যান করেছি। পাহাড়ের মাঝে মাঝে কি মনে হয় যে বাঙালি সব সময় ঘুরতে যাওয়া মানে যে পাহাড় ভাবে, পাহাড়ের কি অস্বস্তি বোধ হয় যে পাহাড়ের মধ্যে এসেছি। না, পাহাড় যতই অস্বস্তি বোধ করুক, বাঙালির উত্তর একটাই হবে যে না, আমরা তবুও যাব পাহাড়ে। ঠিক আছে, তা সেভাবেই আমরা প্ল্যান করেছিলাম। আগের দুটো ব্লগ রয়েছে, সেই ব্লগ দুটো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখবেন। এটা ব্লগের 3য় নম্বর সান্দাকফু যাওয়ার ব্লগে। আমরা টুমলিং থেকে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন যাচ্ছি সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। সেই ন্যাশনাল পার্ক দেখতে দেখতে যাওয়া, সেই ছোটোবেলায় ভূগোলের বইতে পড়া সিংহলীলা ন্যাশনাল পার্কের সম্পর্কে আজ তার মধ্যে দিয়ে যাচ্ছি। অভিজ্ঞতাটা বর্ণনা করাই তো নিজের কাছে বর্ণনা করতে পারবো না, কারণ এখানে যে কোনোদিন আসতে পারবো সেটা তো ভাবার অতীত, তাই না? মেঘের রাজ্যে মাথা তুলে দাঁড়িয়ে সিংহলীলা জাতীয় উদ্যান। সিংহলীলা জাতীয় উদ্যানের বন্ধু একজনকে বলা হয়, তাকে বলুন তো? রডোডেনড্রনকে। হ্যাঁ, কারণ এটি রডোডেনড্রনের জন্য বিখ্যাত। সিংহলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত আর পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তে অবস্থিত। তা সিংহলীলা জাতীয় উদ্যান সম্পর্কে আমরা যেগুলো জানি তার মধ্যে পড়ছে হলো, এটা পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু জাতীয় উদ্যান আর হিমালয়ের সবচেয়ে বিস্ময়কর দৃশ্যের জন্য বিখ্যাত। বিশাল শৃঙ্গমালার প্যানোরামিক দৃশ্য যেখানে প্রদান করে সেটা হলো সিংহলীলা পর্বত। আর এখানে বিভিন্ন রকম বিরল প্রজাতি অর্কিডের জন্য বিখ্যাত। লাল পান্ডা, হিমালয় কালো ভাল্লুকের জন্য বিখ্যাত, কিন্তু আমরা কোনোটাই দেখতে পাইনি। আর অবশ্যই যারা ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য তো আদর্শ জায়গা। যদিও আমরা ট্রেকিং করিনি, আমরা গাড়িতেই গেছি, কিন্তু তাও কোনো কিছুই আমাদের অ্যাডভেঞ্চার থেকে মনে হয়নি। সিংহলীলা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম কালাপোখরি গ্রাম। পাহাড়ের 3186 মিটার উচ্চতার একটা ছোট্ট জলাশয়। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রুটে পড়ে এই কালাপোখরি লেক বা কালাপোখরি গ্রাম। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদেরই এটা বিশাল পছন্দের। আর যাওয়ার সময় এই জলাশয়টা সবাই এসে দাঁড়ান। তেমনি আমিও যখন ঘুরতে আসবো এই কালাপোখরি লেকটা নিয়ে আমার খুবই উৎসুকতা ছিল। কিন্তু এই লেকটা সম্পর্কে অনেক রকম মতভেদ আছে। স্থানীয়দের বিশ্বাস যে এই লেকের জলে নাকি একটা বিরাট কালনাগ বাস করে। আসলে সবটাই এটা বিশ্বাসের উপরই বিচার। প্রাচীন নানা কথা, লোককথা জড়িয়ে আছে লেকের সম্পর্কে, তাই এর নিয়ে কোনো বাস্তবতা আছে কিনা তা জানা যায় না। আসলে কালাপোখরি একটি নেপালি শব্দ। ব্ল্যাক লেক বা ডার্ক লেক অর্থে ব্যবহার করা হয় শব্দটা। আসলে অনেকের ধারণা এই লেকের জল হলো কৃষ্ণবর্ণ, কিন্তু আমরা দেখেছি যে এই লেকের জল কিন্তু অত্যন্ত পরিষ্কার, দূষণের লেশমাত্র নেই। আর এই লেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা পরিচ্ছায়া পড়ে। এই লেকের জল অনেক পবিত্র বলে মনে করা হয়। এটা হলো কালীপুখরি। এখানে মানত করলে সব কিছু আর কি হয়, সাকসেস হয়। সবাই কথা বুঝতে পারছি না, এতটাই ঠান্ডা।
দেখি কয়েকটা ইট মানে দেখে রেখে যায়। আর কালী পুকুরি এখানে নাকি কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা পড়ে। সকাল থেকে যেরকম ভিউ পেয়েছি ভেবেছিলাম হয়তো পাবো, কিন্তু সেই রিফ্লেকশনটা পেলাম না। ঠিক আছে, কয়েকটা করে যাই। ভীষণ ঠান্ডা। এই লেকের জল জানেন তো বছরভর থাকে। এই লেকের জল কোনোদিনই শুকায় না। আর যে সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে এলাম, সেই ফরেস্টের মধ্যেই এই লেকটা রয়েছে। এই লেকে কেউ কেউ যান হয়তো আধ্যাত্মিকতার সন্ধানে, আর কেউ হয়তো যান প্রকৃতির টানে। আমি তো গেছি প্রকৃতির টানে। এত দূর থেকে কালাপুকুরির নাম এত শুনেছি যে চোখে না দেখলে ঠিক মন ভরছিল না আমার। যদিও খুব অল্প সময়ের জন্য কালাপুকুরি গ্রামটায় ছিলাম, কিন্তু কালাপুকুরি গ্রামটায় যতক্ষণই ছিলাম একটা বাতাসে না একটা স্নিগ্ধতা রয়েছে, যেখানে কোনো দূষণ তাকে ছুটছেও না। নিঃশ্বাস নিতে ভালো লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে সেই জায়গাটাকে উপভোগ করেই যায়। দেখুন কত মেঘ উড়ে উড়ে আসছে, আস্তে আস্তে মেঘটা ঢেকে যাচ্ছে। এখন কালাপুকুরি লেকটাকেও দেখা যাচ্ছে না, ওই দূরে তো দেখা যাচ্ছেই না। কি মোহমায়া না, যে এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরই আবার মেঘে ঢেকে যাচ্ছে। এই হলো পাহাড়। মেঘ আর সূর্যের আলো সবকিছু নিয়ে খেলা চলছে, অদ্ভুত। আর এখানে কালাপুকুরিটাকে দেখে কিছু মনোবাঞ্ছা চাইলাম, দেখি ভগবান পূরণ করে কিনা। আর আমরা যেখানেই যাই মোমো খেতেই হবে, পাহাড় মানেই মোমো। তাই জন্য এখানেও একটা হোমস্টে মতো ছিল, যেখানে আমরা মোমো নিয়েছিলাম। মোমো খেলাম, খেয়ে তারপর এগোবো সান্দাকফুর জন্য। চলো হোমস্টেটা একটু ঘুরে নিই। মেঘের খেলা তো চলতে থাকবে, তার জন্য আরও যাতে মেঘের খেলা দেখাতে পারি, আমার ব্লগটা যারা দেখছো তারা যদি একটু লাইক করে দাও তাহলে তো আমার ভালো লাগবে, তাই না? আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও, না ভালো লাগলে করতে হবে না, এটাই কথা। ভালো লাগছে সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে যে না আমি আরও নতুন নতুন করতে পারবো। আর একটা কমেন্টে জানিয়ে দিও যে ব্লগগুলো কেমন লাগছে। যাই হোক, মেঘের খেলা তো চলতেই থাকবে। এরপর আমরা গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে উঠে পড়ে আমাদের মেইন ডেস্টিনেশনের পথে রওনা দিলাম। এবড়ো খেবড়ো রাস্তা, 40 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। আমরা খুবই দুশ্চিন্তা করে যাচ্ছি যে এইরকম মেঘ কুয়াশা ঢেকে গেল যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো কিনা। সকালবেলা টুমনিংয়ে দেখতে পেয়েছি, কিন্তু সান্দাকফুর মেন যে সাইডটা যেখান থেকে ফুল, এখানেও ফুল দেখতে পেয়েছি কিন্তু ওটা তো আরও কাছে, তাই না? সেখান থেকে দেখতে পারবো কিনা সেটা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছিল।
কিন্তু পরে দেখতে পেয়েছি কি পাইনি সেটা তো দেখতেই পারবে। যাই হোক, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নাচানাচি কিন্তু থামছে না, নাচানাচি করতে হবে, আর বন্ধুদের বাওয়াল তো চলতেই থাকবে। তারপর গাড়ি ড্রাইভার একটু দাঁড় করিয়েছিল, আমরা ওয়েট করছিলাম। আর রিলস, এখনকার জামানায় রিলস না বানালে ঠিক মান সম্মান থাকে না, আর আমরা মনে হয় ঠিক মজা করে বললাম, ঠিক মজাটাও পাই না। তাই আমরা বিভিন্ন ধরনের রিলস বিভিন্ন সময় বানিয়েছি। এখানেও রিলস বানানোর প্রস্তুতি চলছে, রিহার্সাল চলছে। এখানে এই রিলসে আমি ব্লগারই হয়েছিলাম। আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবেন যে কীরকম রিলস বানিয়েছি। যাই হোক, এরকম রিলস বানাতে বানাতে আমরা অবশেষে পৌঁছালাম সানরাইজ হোটেল। এই যে আমাদের সানরাইজ হোটেল, বহু প্রতীক্ষিত হোটেল, যেখানে আমরা যেই হোটেলটা বুক করব সেই হোটেলই আমরা পেয়েছি, কিন্তু ভিউ রুমটা আমরা পাইনি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখো, আমরা এত কুয়াশা, এত কিছু দেখে যে টেনশন করছিলাম না, বলছি না কাঞ্চনজঙ্ঘা আমাদের কোনোদিনও নিরাশ করেনি। দেখো, শুধু দৃশ্যটা দেখো, স্লিপিং বুদ্ধা শুয়ে আছে। এবার সানরাইজ হোটেলটা কেমন, সানরাইজ হোটেলে কি সুযোগ সুবিধা, সব পরের ব্লগে আসবে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার সঙ্গে ঘুরতে থাকো। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে। আমার ভালোবাসা দিয়ে যতটুকু ভালোবাসা দিয়ে তৈরি করা দরকার, আমি সেইভাবে এটা করছি। সব ডিটেলস চান্দাপুর সানরাইজের হোটেলে পেয়ে যাবেন এর পরের ব্লগগুলোতে। তাই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগছে। আর স্লিপিং বুদ্ধাকে দেখতে থাকো। আর দেখতে দেখতে আজকে এই ব্লগটাকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। সি ইউ, টাটা, বাই বাই।